হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ ইতিহাস অনার্সের একটা 20 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। অর্থাৎ তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে ইতিহাস অনার্স রয়েছে তাদের জন্য কিন্তু আজকের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যাদের মাইনর সাবজেক্ট হলো ইতিহাস, তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। আমি যেমনটা প্রথমেই বললাম, আজকের প্রশ্নটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, একদম স্টার মার্ক প্রশ্ন 20 মার্কসের। তোমরা একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলেই কিন্তু তোমরা এর উত্তরটা বুঝতে পারবে। প্রশ্নের উত্তর আলোচনার পূর্বে আমি তোমাদের আরও কয়েকটি কথা বলে নিই। আমি কিন্তু ইতিহাস অনার্স পড়িয়ে থাকি। তোমরা যারা ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা আছো, যারা আমার কাছে পড়বে ভাবছো, তোমরা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। স্ক্রিনে আমার নম্বরটি তোমরা দেখতেই পাচ্ছ, 9163713838। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ আর কল করে কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। তোমাদের ফার্স্ট সেমিস্টারের আমি আরও অন্যান্য সাবজেক্টস পড়িয়ে থাকি, যেমন তোমাদের মাইনর সাবজেক্টের মধ্যে বাংলা, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, এই পেপারসগুলো পড়িয়ে থাকি। আইডিসির মধ্যে জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ এবং হিস্ট্রি, এই পেপারগুলো পড়িয়ে থাকি। এবং তোমাদের আরও যেসব পেপারসগুলো রয়েছে, অর্থাৎ সিভ্যাকের কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, তারপর তোমাদের সিভ্যাক ইএনভিএস অর্থাৎ ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট বা পরিবেশ বিদ্যা, যাই বলো না কেন, এই পেপারসগুলো কিন্তু আমি পড়িয়ে থাকি। তো যারা এইসব সাবজেক্টস নিয়ে পড়ার কথা ভাবছো, তোমরা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। নম্বরটি আমি স্ক্রিনে আবারও দিয়ে দিচ্ছি। এই নম্বরে তোমরা মেসেজ আর কল করে কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। আজকের যেই প্রশ্নটা আমি দেব, এটা কিন্তু স্পেশালি ইতিহাস অনার্স যারা পড়ছো তাদের জন্যই, এবং তোমাদেরকে যেমনটা আমি বললাম, আমি কিন্তু তোমাদের ইতিহাস অনার্স পড়িয়ে থাকি। যারা পড়বে ভাবছো, তারা কিন্তু আমার নাম্বারে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবং যদি তোমাদের আরও অন্যান্য কোনো কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু আমাকে মেসেজ আর কল করতে পারো। এবার চলে আসা যাক প্রশ্নে। আজকে যে প্রশ্নটা আমি দেবো সেটা হচ্ছে 20 মার্কসের। প্রশ্নটা হলো, নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো? একে বিপ্লব বলা কতদূর সঙ্গত? এই প্রশ্নটা কিন্তু দুরকমভাবে আসে। দেখো, আমি দুরকমভাবেই তোমাদের কিন্তু দিয়েছি। আর এক রকমভাবে আসে হচ্ছে, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা তোমাদেরকে দিতে পারে টিকা লেখো নব্যপ্রস্তর বিপ্লব। সবকটি প্রশ্নের এই একটাই উত্তর হবে। 20 মার্কসের আনসার খুব একটা টাফ নয়, ভালো করে পড়লেই তোমরা পারবে। এবং যদি তোমাদের নোটস বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের যদি অন্যান্য কোনো প্রশ্নের উত্তর চাই, তোমরা কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিও আমি সেইভাবেই তোমাদের জন্য বানাবো। উত্তরটা দেখে নাও। প্যালিওলিথিক এজ পেরিয়ে মেসোলিথিক এজের মধ্যে দিয়ে মানব সভ্যতা ও সংস্কৃতি পৌঁছায় তৃতীয় যুগের দ্বারপ্রান্তে, যার নাম নিওলিথিক এজ। সমগ্র পৃথিবীর পরিপ্রেক্ষিতে এই যুগের আবির্ভাব 7000 খ্রিস্টপূর্বাব্দের কিছু আগের, কিন্তু ভারতীয় উপমহাদেশের আবির্ভাব হয় 6000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। তবে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে এই যুগ বিভিন্ন সময় এসেছিল। দক্ষিণ ও পূর্ব ভারতের কোনো উপনিবেশে অনেক পরে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই যুগের আবির্ভাব হয়। ফার্স্ট প্যারা কমপ্লিট। সেকেন্ড প্যারা দেখো, পাথর দিয়ে আঘাত করে মানুষ প্রথম দিকের যে হাতিয়ার তৈরি করেছিল, তার তলগুলি ছিল অসম ও অমসৃণ, কিন্তু নব্যপ্রস্তর যুগের হাতিয়ারে মসৃণ ভাব ছিল। পাথর ঘষে বা একটা কঠিন পাথরের চাইয়ের ওপর তার তুলনায় নরম পাথর হাতে ঘুরিয়ে তৈরি হয় এই মসৃণ হাতিয়ার। এর ফলে এইসব হাতিয়ার গোলাকার ও সুষম আকার লাভ করেছিল এবং আগের থেকে সুচালো হয়েছিল। এই যুগে কেবল যে হাতিয়ারের ধরন পরিবর্তিত হয়েছিল তা নয়, সামগ্রিকভাবে সমাজ ও সংস্কৃতিতে দেখা দিয়েছিল বিশাল পরিবর্তন, যাকে গর্ডন চাইল্ড নিওলিথিক রেভলিউশন আখ্যা দিয়েছেন। সমাজ সংস্কৃতিতে পরিবর্তনের স্বরূপ বিশ্লেষণ করলে এই বিপ্লবের স্বরূপ বোঝা যায়। চলে আসছি নেক্সট প্যারায়। এই যুগে নিঃসন্দেহে হাতিয়ারগুলো প্রাচীন প্রস্তর যুগ বা মধ্যপ্রস্তর যুগের থেকে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছিল। আর এই সব নতুন হাতিয়ারের সঙ্গে মানুষের বস্তু নির্ভর জীবন অনেক গুরুত্বপূর্ণ বদল ঘটে যায়। এর আগে মধ্যপ্রস্তর যুগে সরাইনাহারাই অঞ্চলে এবং মহাদহায় যেসব জাঁতা ও হামানদিস্তা পাওয়া গিয়েছিল, সেগুলি মনে হয় বুনো শস্যদানা পেশাই করার কাজেই ব্যবহৃত হতো। এই সময় এই অভ্যাস আরও বৃদ্ধি পেয়েছিল। বীজের তুষ ছাড়ানোর জন্য ধীরে ধীরে পাথরে ঘষে বা পাথর দিয়ে ঘা মেরে যে মসৃণ হাতিয়ার গড়ে উঠেছিল, তা ধীরে ধীরে আরও উন্নত হচ্ছিল। নেক্সট প্যারা দেখো। আসলে এই সময় মানুষ বুঝে গিয়েছিল যে কেবলমাত্র বুনো শস্য দানা সংগ্রহ করলে চলবে না, বরং খাদ্য ভাণ্ডার বাড়াতে গেলে তাকে মাটিতে শস্য বীজ বপন করতে হবে।
আগেকার অমসৃণ পাথরের হাতিয়ার থেকে মসৃণ পাথরের কুঠার অনেক বেশি ভালোভাবে বন জঙ্গল পরিষ্কার করতে থাকায় তাদের এই চিন্তা বাস্তবায়িত হলো। আদিম কোদালের সামনের সূচালো ডগা দিয়ে বীজ রোপণের জন্য তারা আরও ভালোভাবে মাটি নরম করতে পেরেছিল। এই যুগে ব্যবহৃত বিশেষ ধরনের কুঠার পাওয়া গেছে কাশ্মীর উপত্যকা গুর্জা হোম নামক একটি জায়গায়। এরা সম্ভবত কৃষিকাজ বা পশুপালনের সঙ্গে যুক্ত ছিল না, তবে নিশ্চিতভাবেই এরা মসৃণ পাথরের জিনিসপত্র ব্যবহার করত। পশু পাখির দেহের হাড় দিয়ে এরা নানা রকমের জিনিসপত্র তৈরি করত। চলে আসছি পরবর্তী প্যারায়। নবপ্রস্তর যুগে আরেক শ্রেণীর অধিবাসী বাস করত গোদাবরী নদীর দক্ষিণ তীরে। এরা প্রথম দিকে পশুপালন করলেও পরের দিকে খাদ্যশস্য উৎপাদন করতে শিখেছিল। ভারতের তৃতীয় যে স্থানটিতে নবপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে তা হলো অসমের পার্বত্য অঞ্চল। ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তের এই অঞ্চলটিতে নবপ্রস্তর যুগের যে উপনিবেশ মিলেছে তাতে কৃষিকাজের পরিষ্কার প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও কর্ণাটকের মাস্কি, ব্রহ্মগিরি, হাল্লুর এবং তামিলনাড়ুর পোয়মপল্লীতে নবপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। এসব অঞ্চলে চাষাবাদের প্রমাণ মেলে। এই যুগে মসৃণ এবং সুচালো বর্ষার ফলা আর তীরের ডগার জন্য শিকার করাও সহজতর হয়েছিল। তাই শিকারীরা শিকার খুঁজতে আগে যত দূর চলে যেত এখন আর ততটা যেতে হয় না। নেক্সট প্যারা শুরু করার আগে তোমাদের আমি আরও একবার বলে দিই, আমি কিন্তু তোমাদের ইতিহাস অনার্স পড়িয়ে থাকি। তোমরা যারা যারা ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা আছো এবং তোমরা আমার কাছে পড়বে ভাবছো, তোমরা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো এবং তোমাদের যদি অন্যান্য কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু সেগুলোও ক্লিয়ার করে নিতে পারো। চলে আসছি নেক্সট প্যারায়। সুতরাং বোঝাই যাচ্ছে নবপ্রস্তর যুগ মানুষের জীবনে কৃষি একদিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, অন্যদিকে পশু শিকারের ধরন ধারণাও বদলেছিল। তবে এটুকু পরিবর্তনেই বিপ্লবের সূচনা কিন্তু হয়নি, তবে এটা বিপ্লবের একটা কারণ হয়েছিল নিঃসন্দেহে। কৃষিকাজ এই সময় যত বেশি ছড়িয়ে পড়ে ততই গবাদি পশুর গৃহে পালন একটা দৃঢ় ভিত্তি পায়। শস্য কাটা হয়ে যাওয়ার পর সেই পড়ে থাকা জমিতে গরু মোষের জাপ পাওয়া যায়, আর গবাদি পশু থেকে একদিকে দুধ অন্যদিকে মাংস দুটিই পাওয়া সম্ভব হওয়ায় শিকারের উপর নির্ভরতা ধীরে ধীরে বেশ কিছুটা কমে যায়। এই পরিস্থিতিতে গ্রাম বসবাসকারী কৃষিজীবী গোষ্ঠী দেখা যায়। চলে আসছি নেক্সট প্যারায়। এর আগেও যে কৃষি হয়নি তা কিন্তু নয়, কিন্তু তখন কৃষি উৎপাদন হতো প্রয়োজন মাফিক, তাই কোনো উদ্বৃত্ত শস্যের অস্তিত্ব ছিল না, আর তা অধিকার করার জন্য মানুষের চেষ্টাও স্বভাবতই ছিল অনুপস্থিত। তখনও আসলে মানুষ এইসব খাদ্যশস্যকে প্রয়োজনের তুলনায় বেশিরভাগ উৎপাদন করতে বা অতিরিক্ত উৎপাদিত পণ্যকে রক্ষা করতে শেখেনি। কিন্তু নবপ্রস্তর যুগে মানুষের মানসিকতায় দেখা দিল এক বিশাল পরিবর্তন। এই সময়কার কৃষিজীবী গোষ্ঠী নিছক বেঁচে থাকার জন্য যা দরকার তার থেকে অতিরিক্ত শস্য উৎপাদন করতে সক্ষম হয়েছিল। কাদামাটি ও মাটির ইটের তৈরি বাড়িতে এই অতিরিক্ত শস্য দানা তারা মজুত করে রাখতে পেরেছিল। এই সময় থেকেই উদ্বৃত্ত সম্পদের উপর অধিকার ফলাতে এক শ্রেণীর মানুষ গায়ের জোর দেখাতে শুরু করে। তারা শস্য উৎপাদন না করেও কেবল গায়ের জোরেই এই উদ্বৃত্ত শস্যের অধিকার নিশ্চিত করেছিল। তারপর ধর্মীয় পদ্ধতি ও পরিচালিত রীতিনীতিতে সেই অধিকারকে অনুমোদিত করে সুনিশ্চিত করে নিয়েছিল। উদ্বৃত্তের এমন বেদখলের দাবিতে আবির্ভূত হয়েছিল ব্যক্তিগত মালিকানা সম্পত্তি ভোগী শ্রেণী এবং এক শ্রেণীর ওপর অন্য শ্রেণীর মানুষের শোষণ চালু রাখার যন্ত্রস্বরূপ রাষ্ট্র। গর্ডন চাইল্ড এইসব ঘটনাকে এক কথায় বলেছেন নবপ্রস্তর যুগের বিপ্লব বা নিওলিথিক রেভলিউশন। আশা করছি তোমরা কিন্তু প্রশ্নের উত্তরটা খুব ভালোই বুঝতে পারছো। নেক্সট প্যারা শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমাদের ডিএসসিসি 1 পেপার এবং তোমাদের আরও একটি যেই পেপার রয়েছে এসিসি পেপার অর্থাৎ সেক 1, সেই পেপারগুলোর কিন্তু সাজেশনস আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। তোমরা গিয়ে আমার চ্যানেলে ভিজিট করলেই সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পাবে। প্লাস আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তোমাদের 20 মার্কস এবং 5 মার্কসের ডিএসসিসি 1 পেপারের সমস্ত সাজেশনস ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষার জন্য অতি অবশ্যই পড়তে হবে, সেই সব প্রশ্নগুলো কিন্তু আমি পোস্ট করে রেখেছি। এবং সেক 1-এরও কিন্তু সেম তোমাদের সব ইম্পর্টেন্ট সাজেশনস বানিয়ে আমি পোস্ট করে রেখেছি। যারা যারা এখনও সেই সব ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো সেগুলো কিন্তু দেখে নিও। চলে আসছি নেক্সট প্যারায়। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে ভারতীয় উপমহাদেশে কেমনভাবে এই প্রক্রিয়া কাজ করেছিল সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। সিন্ধু অববাহিকার পশ্চিম তটভূমিতে অবস্থিত মেহেরগড়, বালুচিস্তান খ্রিস্টপূর্ব 7000 থেকে তো এই বিপ্লবের প্রধান চিহ্ন খুঁজে পাওয়া যায়। নব্যপ্রস্তর যুগের বিপ্লব সংক্রান্ত চাইল্ডের তত্ত্বের সমালোচনাও হয়েছে। সমালোচকরা
প্রধানত বলেছেন যে মেহেরগড় ক্ষেত্রে প্রায় 3000 বছর ধরে এই প্রক্রিয়াটি চলেছিল। বিপ্লব না বলে বিবর্তন বলাই ভালো, কারণ বিপ্লব বলতে বোঝায় অল্প সময়ে বিশাল পরিবর্তন। চলে আসছি আজকের প্রশ্নের লাস্ট প্যারায়। কিন্তু নব্যপ্রস্তর যুগের আগের যুগগুলিতে পুরাপ্রস্তর বা মধ্যপ্রস্তর যুগের পরিবর্তনের বা বিকাশের যে গতি ছিল তার সঙ্গে এই যুগের গতিকে যদি তুলনা করা হয় তাহলে স্পষ্টতই এই যুগকে বিপ্লবের আখ্যায় ভূষিত করা যায়। এই লাস্ট প্যারাতে কিন্তু খুব ভালো করে পড়বে। কিন্তু সমালোচকরা তা করেননি। আগের মধ্যপ্রস্তর যুগের মাইক্রোলিথ বা ছোট ছোট পাথরের হাতিয়ার ছিল সমাজের বৈশিষ্ট্য। ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে এই বৈশিষ্ট্য 25,000 বছর পর্যন্ত টিকেছিল। মানুষ তখনও ছিল মূলত পশু শিকারী। 7000 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান পাকিস্তানের পশ্চিমান্ত রেখায় দেখা গিয়েছিল নব্যপ্রস্তর যুগের করণ কৌশল। সঙ্গে সঙ্গে মধ্যপ্রস্তর যুগের 8 ভাগের 1 ভাগ সময় এই পরিবর্তন ঘটে যায়। নব্যপ্রস্তর যুগের এই আপাত রস্যতা তার সঙ্গে সঙ্গে এই যুগ মানুষের জীবনে যে প্রভূত পরিবর্তন এনে দিয়েছিল কথা মাথায় রেখে বলতেই হয় যে এই যুগের বিপ্লব আখ্যা পাওয়া যথাযথ। আশা করছি তোমরা খুব ভালোভাবেই এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। এরম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যেমনটা আমি তোমাদের প্রথমেই বললাম, আমি কিন্তু তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে নাম্বারটি পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।